আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। পেঁয়াজ নিয়ে ভারতের রপ্তানি বাণিজ্য থমকে গেছে, বিকল্প উৎস খুঁজে বাংলাদেশের আত্মনির্ভরতা। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ ৫ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ভোলা জেলার বাসিন্দারা। রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। ঈশ্বরদীতে বিএনপি জামায়াতের সংঘর্ষে গুলি চালানো যুবকের পরিচয় মিলেছে, শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আলজেরিয়ার প্রেসিডেন্টের বার্তা, ইসরায়েলের আগ্রাসন ফিলিস্তিনকে কোনোভাবেই মুছে ফেলতে পারবে না। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। ভারতের পেঁয়াজ রপ্তানি বাণিজ্য বর্তমানে এক কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। রপ্তানি প্রায় থমকে যাওয়ায় ভারতীয় রপ্তানিকারকরা এখন দিশেহারা। দেশজুড়ে পেঁয়াজের পাইকারি দামে ধস নামলেও রপ্তানি ব্যর্থতার মূলে রয়েছে বেশ কিছু গুরুতর কারণ। এর মধ্যে অন্যতম হল বাংলাদেশের আত্মনির্ভরতা অর্জনের প্রচেষ্টা। গত কয়েক বছরে ভারত বারবার পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করায় বাংলাদেশ এখন পাকিস্তান ও চীনের মতো নতুন উৎসের দিকে ঝুঁকে পড়েছে। ভারত যখন তাদের অভ্যন্তরীণ বাজারে মূল্য নিয়ন্ত্রণে ব্যস্ত ছিল, তখন আন্তর্জাতিক বাজার হারিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একসময় ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় 1/3 যেত বাংলাদেশে, কিন্তু গত 8 মাসে ঢাকা প্রায় কিছুই নেয়নি, অথচ বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম ভারতের তুলনায় 3 গুণ বেশি। শুধু বাংলাদেশ নয়, সৌদি আরবও প্রায় 1 বছর ধরে কম পেঁয়াজ কিনছে। রপ্তানিকারকদের অভিযোগ, ভারতে উৎপাদিত পেঁয়াজের বীজ অবৈধভাবে পাচার হয়ে যাওয়ায় প্রতিবেশী দেশগুলো নিজেদের উৎপাদন বাড়িয়ে এখন প্রায় স্বাবলম্বী হয়ে উঠছে। ফলে পেঁয়াজের আন্তর্জাতিক বাজারে ভারতের বহু বছরের আধিপত্য ভেঙে পড়েছে। এক অভিজ্ঞ রপ্তানিকারক অজিত সাহা বলেন, আমরা মানের জন্য প্রিমিয়াম দাম নিতাম, কিন্তু আমরা এতদিন বাজারে না থাকায় সবাই বিকল্প উৎস খুঁজে নিয়েছে। এখন আর শুধু মানের তুলনা হয় না, দামই মুখ্য। বাণিজ্য মন্ত্রণালয়ের বোর্ড অব ট্রেডের সদস্য পাশা প্যাটেল বলেন, আমরা শুধু বাজার হারাইনি, তারা এখন ভারতীয় বীজ দিয়েই নিজেদের উৎপাদনও বাড়িয়ে তুলছেন। রপ্তানিকারকরা হর্টিকালচার কমিশনারের কাছে প্রতিযোগী দেশগুলোর উদ্দেশ্যে পেঁয়াজের বীজ রপ্তানি বন্ধ করার দাবিও তুলেছেন। এটি একটি বহুমুখী সংকট, যা ভারতের কৃষকদের উপরও বিরূপ প্রভাব ফেলছে। ভারতের কেন্দ্রীয় সরকারের ধারণা, ঢাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও ভারতীয় পেঁয়াজ নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখাচ্ছে। তবে রপ্তানিকারকদের মতে, ভারতের ঘরোয়া দামের ওঠানামার সাথে তাল মিলিয়ে বারবার নীতি বদল করায় পুরনো বাজারগুলো নতুন উৎস খুঁজে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় দেখেনি। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ভোলা জেলার বাসিন্দারা। ভোলা থেকে বরিশাল যাতায়াতে দ্রুত সেতু নির্মাণ সহ মোট 5 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা। ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে বেশ কিছুদিন ধরেই ঢাকা ও ভোলায় নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছিল। এই ধারাবাহিকতায় আজ বিকেলে কয়েকশো মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। অবরোধের কারণে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। সেতু নির্মাণের প্রধান দাবির পাশাপাশি তারা ভোলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত গ্যাস সংযোগ প্রদান, ভোলা লক্ষ্মীপুর সড়কের বেহাল দশা দ্রুত সংস্কার এবং নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও তুলে ধরেন। আন্দোলনকারীরা বলেন, ভোলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকায় সেখানকার মানুষেরা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য ও যোগাযোগে মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন। এই দাবিগুলো ভোলাবাসীর জন্য মৌলিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন করা হোক। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে এবং তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল পুনরায় শুরু হয়। রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।
রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর 1:30টার দিকে এই আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং তা নির্বাপন করেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আশার কথা হচ্ছে যে এই ঘটনায় কেউ হতাহত হননি বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে জনবহুল এই এলাকায় এমন ঘটনায় পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা রাজধানীতে নতুন নয়, যা শহরের পুরনো এবং অপরিকল্পিত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার দুর্বলতা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে। ঈশ্বরদীতে বিএনপি জামায়াতের সংঘর্ষে গুলি চালানো যুবকের পরিচয় মিলেছে, শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী আটঘরিয়া আসনে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহাপুর ইউনিয়নের যোগীর মোড় থেকে চর আলহাজ মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকায় এই টানা সংঘর্ষের ফলে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলও আছেন। সংঘর্ষের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক যুবক প্রকাশ্যে অস্ত্র হাতে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ার পর সেই যুবকের পরিচয় পাওয়া যায়। তার নাম তুষার মণ্ডল। তিনি ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে। জানা গেছে, তুষার মণ্ডল পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা 4 আসনের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ অভিযোগ করে বলেন, জামাতকর্মী তুষার মণ্ডল প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি চালিয়েছে। ভিডিওতে যার স্পষ্ট প্রমাণ রয়েছে, সে মামুন মণ্ডলের সঙ্গে এলাকায় সন্ত্রাস কর্মকাণ্ড চালায়। অন্যদিকে শাহাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হামদু মেম্বার বলেন, ঘটনার দিন জামায়াতের কোনো গণসংযোগ ছিল না। তারা হঠাৎ করে গাড়িভর নিয়ে এসে মোয়াক্কেল মৃধা ও তার ছেলের উপর হামলা চালায়। তালি মণ্ডল নিজেই গাড়ি থেকে অস্ত্র দিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের দাবি, জামাত অস্ত্র হাতে নিয়ে এলাকায় প্রবেশ করে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল পাল্টা দাবি করেন, অস্ত্র হাতে থাকা যুবক আমাদের দলের কেউ না। সংঘর্ষ উস্কে দিয়ে বিএনপি এখন মিথ্যাচার করছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, বিএনপি ও জামায়াত উভয় পক্ষের সংঘর্ষে প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। ঘটনার ভিডিও ফুটেজ সহ সব প্রমাণ বিশ্লেষণ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখা নিয়ে জনমনের সংশয় সৃষ্টি হয়েছে। আলজেরিয়ার প্রেসিডেন্টের বার্তা, ইসরায়েলের আগ্রাসন ফিলিস্তিনকে কোনোভাবেই মুছে ফেলতে পারবে না। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুনি একটি শক্তিশালী মন্তব্য করেছেন যে, ইসরায়েল গাজা উপত্যকায় মানুষের জীবন অসম্ভব করে তোলার চেষ্টা করলেও তাদের এই আগ্রাসন ফিলিস্তিনকে কোনোভাবেই মুছে ফেলতে পারবে না। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতির এই বার্তা পড়ে শোনান সে দেশের মুজাহিদিন ও অধিকারভোগীদের মন্ত্রী আবদেল মালেক তাশেরিফ। বার্তায় প্রেসিডেন্ট তেব্বুনে বলেন, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইনের মৌলিক নীতিমালাকে স্পষ্টভাবে লঙ্ঘন করছে। তিনি উল্লেখ করেন, ইসরায়েল গাজার অবকাঠামো ধ্বংস করে, স্বাস্থ্য ব্যবস্থাকে লক্ষ্যবস্তু বানায়, খাদ্য সংকট চাপিয়ে দিয়ে এবং আন্তর্জাতিক আইন অমান্য করে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের জীবন দুর্বিষহ করে তুলতে চাইছে। তেবুনে আলজেরিয়ার অটল অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভাইদের প্রতি আলজেরিয়ার সমর্থন অব্যাহত থাকবে। জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এবং তারা পূর্ণ সার্বভৌমত্ব ফিরে না পাওয়া পর্যন্ত আলজেরিয়ার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছে। প্রসঙ্গত, দীর্ঘ অবরোধ ও ইসরায়েলি নিপীড়নের জবাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস 2023 সালের 7 অক্টোবর শত্রু রাষ্ট্রের ভেতরে সশস্ত্র হামলা চালায়, যার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক মিলিটারি অভিযান শুরু করে।
এই অভিযানে এ পর্যন্ত ৬৯,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নিরপরাধ নারী ও শিশুর সংখ্যাই বেশি। গাজা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৩ সালের ২১শে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইসরায়েল যদিও এই আদালতকে অস্বীকার করে আসছে, তবু আন্তর্জাতিক মহলে এই ইস্যুটি বারবার সামনে আসছে। আলজেরিয়ার এই বার্তা আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে একটি জোরালো সমর্থন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।